নমস্কার, আমি তরুণ ঘোষ। ধোঁকেবাজ 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 পাকিস্তান। এইমাত্র খবর পাওয়া গেছে যে পাকিস্তান বিশ্বকাপ খেলার জন্য কলম্বোর টিকিট কেটে ফেলেছে। আনন্দবাজার এখন একটা ফ্ল্যাশ নিউজ করেছে বিশ্বকাপ নিয়ে। তারা লিখছে, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। নকভির হুমকি কি জন্যেই উঠছে প্রশ্ন। কোনো জোর নেই ভাই, হলো ইচ্ছে করে চক্রান্ত করে বাংলাদেশকে ডোবানোর জন্য এই ঘটনাটি ঘটেছে। এর মধ্যে আর কোনো কিচ্ছু নেই। আমি পুরো খবরটা পড়ছি, আপনারা শুনুন। টি-20 বিশ্বকাপ না খেলতেও পারে বলে মহসিন নকভি যে হুমকি দিয়েছেন, তাতে কতটা জোর আছে তা নিয়ে এবার প্রশ্ন উঠতে পারে। কারণ ইতিমধ্যেই পাক দলের জন্য নাকি কলম্বোর বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না। হলো? আচ্ছা, এখন পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজ খেলবে। টেলিকম এশিয়া স্পোর্ট এর প্রতিবেদনে অনুসারে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তান দল অস্ট্রেলিয়া সফরের সঙ্গে সঙ্গেই কলম্বো পৌঁছাবে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে পিসিবি প্রধান বলেছিলেন তারাও বিশ্বকাপ বয়কট করতে পারেন। তার বক্তব্য ছিল, এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পাক সরকার নেবে। হলো? এবার লিখছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে নকভির বৈঠক হয়। সেই বৈঠকের পর নকভি জানান, আগামী শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু পাক সরকার সিদ্ধান্ত জানানোর আগেই বিমানের টিকিট কাটার খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিশ্বকাপ বয়কট করার ব্যাপারে নিজের দেশ থেকে খুব একটা সমর্থন পাচ্ছেন না নকভি। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, সামরিক বাহিনী প্রধান এবং পিসিবির প্রাক্তন 2 চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার পরামর্শ নাকি নিয়েছেন নকভি। তারা প্রত্যেকেই পাকিস্তানকে বিশ্বকাপে পাঠানোর জন্য মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটিও বয়কট না করার পরামর্শ দিয়েছেন। এবারে তাই আমি বলি, ধোঁকেবাজ 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 পাকিস্তান। বাংলাদেশকে চক্রান্ত করে ডুবিয়ে দিল। এখনো যদি না বোঝা যায়, তাহলে আর কবে বোঝা যাবে? কারণ পাকিস্তান সিদেল চোর হয়ে ঘরে ঢোকে। বরাবর পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের বিরুদ্ধে সে চক্রান্ত করেনি। ভারতবর্ষের কথা ছেড়ে দিন, ভারতবর্ষ তো হচ্ছে ঘোষিত শত্রু, ভারতবর্ষ মেনে নিয়েছে। পাকিস্তানও জানে ভারতবর্ষ আমাদের ছাড়বে না, আর ভারতবর্ষ জানে যে আমি সুযোগ পেলে পাকিস্তানকে গুড়িয়ে দেবো। এই হচ্ছে সম্পর্ক। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা পাকিস্তান কিন্তু 71 সালের পর থেকে ভুলতে পারেনি। তাই তারা সুযোগ খুঁজছিল কোন পথে তারা ঢুকবে। শীতের চোর তো শীত কেটে ঢুকবে, তা শীত কেটে ঢোকার একটা ভালো রাস্তা পেয়েছিল সেই ক্রিকেট দিয়ে আর এই শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্যে দিয়ে। তখন এই শীতের চোর দেশ ত্যাগের পরপরই একেবারে শীত কেটে বাংলাদেশের মধ্যে ঢোকে। তারপরেতে যত রকমের নষ্ট কাণ্ড করা যায় সেই সমস্ত কাণ্ড কারখানা পাকিস্তান করতে আরম্ভ করে দেয়। ভারতের বিরুদ্ধে একটা ছায়া যুদ্ধ চালানোর জন্য বাংলাদেশকে সামনে রাখে। আর বাংলাদেশের ইউনূস সরকার তো বরাবরই এখন তো ভারত বিরোধী স্লোগান প্রথম থেকে। ওই প্রথমেই যে ভারত বিরোধী স্লোগান উনি দিয়েছিলেন না, ঢাকা এয়ারপোর্টে নেবে, সেটাই পাকিস্তানের কানে ঢুকেছিল। সুতরাং পাকিস্তান বুঝে গিয়েছিল, আমার একটা খেলার লোক পেয়ে গিয়েছি পূর্ব বাংলাদেশে, মানে বাংলাদেশটা পূর্ব পাকিস্তান আগে ছিল যেটা, সেইখান থেকে আমাকে ঢুকতে হবে। তারপর থেকেই তারা একটা প্ল্যান সাজায় যে কি করে বাংলাদেশের ভেতরে ধীরে 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 ঢোকা যায়। ইউনূস সরকারের সঙ্গে যোগাযোগ করা, ইউনূস সরকার তার সঙ্গে কথাবার্তা বলা, তারপর ধীরে ধীরে তাদের মধ্যে যাওয়া আসা শুরু হওয়া, মিলিটারি যোগাযোগ করা,
তারপর আইএসআই এর এখানে আসা, এখানে মালপত্র পাঠানোর নামে এখানে আপনার অস্ত্রশস্ত্র পাঠানো, এর মধ্যে পেঁয়াজ পাঠানোর নাম করে পেঁয়াজের ঝুড়ির মধ্যে তো পাথরও পাঠিয়ে দিয়েছে। সুতরাং কি আপনারা ব্যবসা করবেন পাকিস্তানের সঙ্গে বুঝে নিন। পাকিস্তান হলো গিয়ে একটা 420 রাষ্ট্র, সেটা পৃথিবীর সবাই জানে। এই যে আমেরিকা এত সাহায্য করে না, তার একটাই কারণ হচ্ছে পাকিস্তান হচ্ছে হীরামন্ডি, যে পয়সা দেবে তার হয়ে নাচবে পাকিস্তান। তো এখন পাকিস্তান পেয়েছে একটা সুযোগ, যেখান থেকে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা যায়। আর এই মাথা মোটা আমাদের এই ইউনূস সেই চক্রান্তের মধ্যে পা দিয়ে, আর আপনাদের আসিফ নজরুল এই চক্রান্তের মধ্যে পা দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে ডুবিয়ে দিল। এত সম্ভাবনাময় দল সারা পৃথিবী কিন্তু স্বীকার করছে, একটা সম্ভাবনাময় দলের কিন্তু অন্তিম পর্ব ঘনিয়ে এলো। মানে ক্রিকেট জীবন তাদের কাছে শেষ। কারণ ভারতের সঙ্গে যখন লেগেছে তখন বুঝে নাও যে ভারত তোমাদেরকে ছাড়বে না। আর তারপরেতে অনেক বড় বড় কথা বলেছো, বিশেষ করে আমাদের আসিফ নজরুল অধ্যাপক, তার উপরে এমনি ভারতের অনেক রাগ। তারপর আসিফ নজরুল এই সমস্ত পরবর্তীকালে যে বক্তব্যগুলো বেরিয়েছে ভারত বিরোধী, তারা ফুটবল হ্যান ত্যান উমুক তমুক কোনো সিকিউরিটি রিজনের জন্য এ করেনি। যদিও এখানে আছে, আমি বলেছি এখানে পেলে 2-4টাকে ঠেঙাবে, কিন্তু যখন আইসিসি যখন বলেছিল আমরা দায়িত্ব নিচ্ছি সিকিউরিটির, আপনারা আসুন, তখন আসা উচিত ছিল। আর আমি বলেছিলাম সরকারের এর মধ্যে ঢোকাটা উচিত হয়নি, যেমন ভারত সরকার তো ঢোকেনি এর মধ্যে। আমার একটাই বক্তব্য ছিল, সরকারের মধ্যে, বাংলাদেশ সরকারের মধ্যে ঢুকলো কেন? বাংলাদেশ সরকার যদি না ঢুকতো, ব্যাপারটা বাংলাদেশ বোর্ড বনাম যদি আইসিসি হতো, তাহলে কিন্তু জটিলতা এত বাড়তো না। কিন্তু মধ্যিখানে লাফিয়ে এসে এই যে আসিফ নজরুল বোর্ড মিটিংয়ে, মানে পিসিবির বোর্ড মিটিংয়ে ঢুকে গিয়ে বললেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এবার আপনাদের সিদ্ধান্ত জানান। তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে সে জানাবে যে না আমরা আপনার সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেব। এই অবস্থায় সেখানে যখন তখন মব লেলিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনারা মনে করলেন পাকিস্তান বলেছে আমাদের সঙ্গে সলিডারিটি দেখাবে, মুসলিম উম্মা না, একটা মুসলিম উম্মা আর একটা মুসলিম উম্মার পাশে দাঁড়াবে, আপনারাও নিচে ফেললেন। মানে আপনারা বলছি বাংলাদেশের মানুষকে বলছি না, আমি বলছি আসিফ নজরুলদের, আসিফ নজরুল ইউনূস এই গ্যাংটা, ওরা মনে করলো যে ওই যে আমার পাশে বোধহয় বড় ভাই, হারিয়ে যাওয়া মেলায় বড় ভাই সে আবার পাওয়া গেছে তাকে, এই বড় ভাই হয়তো আমাদের পাশে দাঁড়াবে, আমাদের নিয়ে একসঙ্গে চলবে। কিন্তু আমি বরাবরই বলেছিলাম পাকিস্তান দেখবেন ঠিক খেলবে। আমার কথা তখন মানে অনেকে বলেছিল যে আপনি সব ভুলভাল বকেন, আপনার যত কোনো কথা মেলে না। আজকে দেখুন মিলছে কিনা, কাগজে বেরিয়ে গেল, বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে, এবং খেলবে যে সেটা আমি আগে বলেছিলাম 2 দিন আগে, আজকে বেরিয়ে গেল বিমানের টিকিট কাটা হয়ে গেছে। তারা এই টি20 ওয়ার্ল্ড কাপে তারা এখন খেলতে যাবে কলম্বোয়, তারই টিকিট কেটেছে। এখন খবরের কাগজ তো মিথ্যে কথা বলবে না, আমি মিথ্যে কথা বলতে পারি, খবরের কাগজ তো বলবে না। এবার আপনারা ভেবে দেখুন আপনারা নিজের দেশের কত ক্ষতি করলেন, বাংলাদেশি ক্রিকেটারগুলোর কত ক্ষতি করলেন, এবং বিশ্বে বাংলাদেশ যে একটা স্থান করেছিল, একটা গর্বের পাত্র ছিল, যে ক্রিকেট বিশ্বে একটা বাংলাদেশে একটা নাম, যাকে দিয়ে বাংলাদেশ চিনত যে বাংলাদেশটা কে, বাংলাদেশ ক্রিকেট খেলে, আরে ক্রিকেট খেলে বাংলাদেশ, ও আচ্ছা ক্রিকেট খেলে বাংলাদেশ, নইলে বাংলাদেশকে কে চেনে? সেই ক্রিকেটটাকে ধ্বংস করে দিল এই আসিফ নজরুল ইউনূস গ্যাং। ফলে আমি বলি না যত নষ্টের গোড়া যত কিছু এই হচ্ছে ইউনূস, এই আর ওই হচ্ছে প্রফেসর, এই দুটোকে একেবারে মানে প্রকাশ্যে একেবারে চাপকে একেবারে সিধে করে দিতে হয়। এদের পাছার প্যান্ট নামিয়ে পেছনে দড়ির বেত দিয়ে বেতের মধ্যে দড়ি বেঁধে না, এটা মোটা করে রুল করে ওইটা দিয়ে মারতে হয়। আমার হাতে যদি পড়তো আর 1 ঘন্টা যদি আমি পেতাম, তাহলে পরে আমি একদম বাপ বলে দিতাম, সব কটা হারামজাদা একটা দেশকে ডোবানোর জন্য একেবারে সব শেষ করে দিয়েছে। যাই হোক, আমার রাগ
আমার এই আপনাদের সামনেই ব্যক্ত করি। একটা বাংলাদেশের মতো একজন উজ্জ্বল ভবিষ্যতে এক ঝাঁক ক্রিকেটার তাদের ভবিষ্যৎটাকে অন্ধ করে দিল এই হারামজাদা এক দল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।